ফুলকির বাবা এবার মন্ত্রী মশাইকে রাস্তায় নিয়ে ছেড়ে দিয়ে পাবলিকের সামনে উঁচু শিক্ষা দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আদিত্য বাড়িতে খুব চিন্তা করতে থাকে আর বলতে লাগলো, ও তমাল দাদা, কি হবে কিছুই তো বুঝতে পারছি না। ধানুকে তো এখনো মোবাইলে যোগাযোগ করতে পারছি না। ধানু কেমন আছে সেটাই তো বুঝতে পারছি না। আমার না বড্ড টেনশন হচ্ছে। তখনই পিয়াল বলতে লাগলো, এত চিন্তা করো না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তখন তমাল বলতে লাগলো, শুনো আদিত্য, যেহেতু রোহিত গিয়েছে ধানুকে উদ্ধার করার জন্য, রোহিত খালি হাতে ফিরে আসবে না। এই কথা বলতে তখন দেখতে পায় রোহিত ধানুকে নিয়ে ফিরে এসেছে। আর ধানুকে দেখে আদিত্য বলতে লাগলো, ধানু, ধানু তুমি কোথায় ছিলে? রোহিতদা, তুমি ধানুকে কোথায় পেয়েছো? রোহিত তখন বলতে লাগলো, ধানু তুই বলবি না আমি বলবো? তখন ধানু বলতে লাগলো, দা ভাই তুই বল। তখন রোহিত বলতে লাগলো, আমি না ধানুকে ফুলবাড়ির একটা পতিতালয়ে পেয়েছি। যা শুনে আদিত্য নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না। আদিত্য তখন বলতে লাগলো, এই আমি কি শুনছি, আমি কি শুনছি? এই বলে আদিত্য বসে পড়ে। তখনই ধানু বলতে লাগলো, দা ভাই তোকে না আমি বলেছিলাম এটা আদিত্যকে বলবি না, আদিত্য এটা নিতে পারবে না। তখনই রোহিত বলতে লাগলো, কেন বলবো না? আদিত্যর মতো একজন অনেস্ট লোক এর সবকিছু তো জানা দরকার। লুকিয়ে রাখা তো কিছু নেই। সেখানে তো তোকে কেউ কিছু করতে পারেনি। তোকে নিয়ে গিয়েছিল শাসক দলেরা, আর তোর মুখ থেকে ফুলকি কোথায় আছে সেই কথাটা বের করার জন্য। শাসক দলেরা একটার পর একটা আমাদের উপর বিপদ এনেছে, কারণ যাতে ফুলকি মনোনয়নপত্রটা জমা দিতে না পারে। আর আমার মনে হচ্ছে আদিত্যর মতো একজন স্মার্ট বুদ্ধিমান ছেলে তো সেটা বুঝবেই। তখনই এ কথা বলার পরে ধানু বলতে লাগলো, আদিত্য, আদিত্য তুমি কিছু বলছো না কেন? তখন ইয়াল বলতে লাগলো, আরে আদিত্যকে একটু সময় দেওয়া দরকার। আদিত্য না কোনোদিন এমন দেখেনি। রাজমহলে থেকে সে রাজমহলে বড় হয়েছে, সে রাজনীতির তেমন কিছুই বুঝে না। আদিত্য তখনই বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো দাদা, আমি না এসব কোনোদিন দেখিনি। আর রাজনীতিতে ফুলকি জড়িয়ে পড়ে একটার পর একটা যেভাবে সমস্যার সৃষ্টি হয়েছে। তমাল তখন বলতে লাগলো, ঠিক আদিত্য, আমরা না ওই পরিবারে জন্ম, আর আমরা ছোটবেলা থেকে রাজনীতি দেখে এসেছি, তাই আমরা সেটা নিয়ে অভ্যস্ত। কিন্তু তুমি তো রাজমহলে বড় হয়েছো, তাই তুমি এসব দেখে কিছুতে তুমি সেটা সহ্য করতে পারছো না। তখন উঠে এসে ধানুকে বলতে লাগলো, ধানু, তুমি কি করে বলতে পারলে যে আমাকে এই কথাটা না বলার জন্য? আমি তোমাকে বড্ড ভালোবাসি, আমি তোমাকে কোনোদিন ঘৃণা করতে পারবো না, তুমি কি করে বলতে পারলে? তখনই ধানু আদিত্যকে বলতে লাগলো, ফুলকি সবসময় একটা কথা বলতো আমাকে, যে আদিত্যদা মানুষটা না খুব ভালো। আর আজকে সেটা আমি নিজে প্রমাণ করতে পারলাম। এই কথা বলার সাথে সাথে তখনই ধানুকে জড়িয়ে ধরে আদিত্য কান্না করে দেয়। আর এদিকে রোহিত তখন বলতে লাগলো, আদিত্য, তোমাকে না এখন আরো স্ট্রং হতে হবে, বুঝতে পারছো? আর তোমরা ঘরে যাও, আমার মনে হচ্ছে ধানুও এখন অনেকটা দুর্বল আছে। তখন এই কথা বলার সাথে সাথে ও আদিত্য বলতে লাগলো, ঠিক আছে দাদা ভাই। আর তখনই বলতে লাগলো, সকালবেলায় তো ফুলকিকে খবর দিতে হবে, আর আমাদের তো মনোনয়নপত্রটা কালকে জমাই দিতে হবে। এরপরে ফুলকিকে ফোন করে রোহিত। রোহিত ফোন করলে ফুলকি তখন বলতে লাগলো, কি স্যার সবকিছু ঠিক আছে? তখনই রোহিত বলতে লাগলো, কিচ্ছু ঠিক নেই ফুলকি, কিচ্ছু ঠিক নেই, এদিকে সর্বনাশ হয়ে গেছে। ধানুকে না কিডন্যাপ করে নিয়েছে, আর ওকে একটা পতিতালয়ে নিয়ে গিয়েছিল। তখনই ফুলকি বলতে লাগলো, কি বলছেন স্যার? রোহিত তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলছি। ভাগ্যিস তুমি আন্দাজ করতে পেরেছো, তাই তোমার সন্দেহটাই ঠিক হয়েছে। না হলে না অনেক বড় রিস্ক হয়ে যেত। তোমাকে একটা কথা বলে রাখি, সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়বে, আর তোমাকে আমি যেভাবে বলছি সেভাবে কিন্তু কাজটা করবে, বুঝতে পারছো? আর কোনো কিছুই তুমি করবে না। তখন ফুলকি বলতে লাগলো, ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। এরপরে ফোনটা কেটে দিয়ে মোবাইলের সিমটা ফেলে দিয়ে ফুলকি মন্ত্রীকে বলতে লাগলো, কি ভেবেছেন, কি ভেবেছেন মন্ত্রী মশাই? আপনি ভেবেছেন প্রথমে আমার বাবাকে কিডন্যাপ করে নিয়েছেন, তারপর ধানু দিদিকে কিডন্যাপ করে নিয়েছেন, একের পর এক আপনারা কিডন্যাপ করে নিচ্ছেন। আপনাদেরকে তো আমি ছাড়বো না। ফুলকি দাসকে আপনারা চিনেন না। ফুলকি দাস একজন বক্সার, হাতে না লোহার রিং পরে তারপর আপনাকে ঘুষি মারবো। তখনই ফুলকির মা বলতে লাগলো, এসব কি করছিস ফুলকি, এটা কি করছিস? ফুলকি তখন বলতে লাগলো, আগুন নিয়ে না আমাদেরকে খেলতে হয়, কারণ ওনারা ওনারা যেভাবে কুকর্ম করে যাচ্ছে, ওনাদেরকে শায়েস্তা করতে হলে আমাদের মতো জনসাধারণকে আগুন নিয়ে খুলতে হবে। মন্ত্রীমশাই, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে শেষ করে দেব। তবে আমি আপনাকে একটা কথা বলে রাখি, আমি এখন যাব মনোনয়নপত্র জমা দিতে। আর আমি এই ফিরে আসা পর্যন্ত যদি মুখ খোলেন, তাহলে আপনার সেই ভিডিওটা আমার কাছে আছে, আমি কিন্তু সেটা ভাইরাল করে দেব। আপনি নিজের মুখে সবটা স্বীকার করেছেন, বুঝতে পারছেন? তারপরে ফুলকির বাবাকে বলতে লাগলো, বাবা,
আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করবে। আমি তোমাকে ফোন করলে তারপরে মন্ত্রী মশাইকে নিয়ে রাস্তা ছেড়ে দেবে। আর উনি না রাস্তা থেকে হেঁটে, হেঁটে বাড়িতে যাবেন। তারপর উনি বুঝবেন কষ্ট কাকে বলে, কষ্ট কি জিনিস। উনার মতো দেখতে সবাই ভাববে মন্ত্রী মশাইয়ের মতো দেখতে, কিন্তু সবাই ভাববে মন্ত্রী মশাই এখানে কি করে এলো? ও উনাকে মোবাইল, ঘড়ি কোনো কিছুই দিবে না। একটা টাকাও সাথে দেবে না। বুঝতে পারছো বাবা? তখনই ফুলকির বাবা বলতে লাগলো, "ফুলকি তুই কোনো চিন্তা করিস না। যা তুই মনোনয়নপত্র জমা দিয়ে আয়। আমি সবটা ব্যবস্থা করব।" তখন ফুলকি মনোনয়নপত্র জমা দিতে চলে যায়। আর সেখানে গিয়ে দেখতে থাকে ইন্দ্রের লোকেরা সেখানে দাঁড়িয়ে আছে। এদিকে লাবু, ধানুরা সবাই ফুলকির নামে স্লোগান দিতে থাকে। তখন ইন্দ্র বলতে লাগলো, "কি ব্যাপার? তোমাদের মুখে কুলু পেটে আছে কেন? তোমরাও স্লোগান দাও।" তারপর ওরাও স্লোগান দিতে থাকে। অন্যদিকে অভিরূপ বলতে লাগলো, "এই ফুলকি দাস বারবার কিভাবে জিতে যায় সেটাই তো বুঝতে পারছি না। আমার না আর ভালো লাগছে না। আর রোহিত আমাকে এমনভাবে হোটেলে ধরেছিল না, এখন কাঁধটাতে অনেক ব্যথা করছে, অনেকটা কেটে গিয়েছে। কি যে করি?" আর তখনই লাবু সেখানে গিয়ে বলতে লাগলো, "কি অভিরূপ, পিছনে দাঁড়িয়ে আছো কেন? আরে সামনে আসো। তুমি এভাবে দূরে দাঁড়িয়ে থাকলে কি হয়?" এভাবে বলে কথা বলতে থাকে। তখন ফুলকি সেটা দেখে ফেলে আর বলতে লাগলো, "আবারও? আবারও দি ভাই এভাবে কথা বলছে? বুঝতে পারছি না। আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে। আগে আমি মনোনয়নপত্রটা জমা দিয়ে নিই। তারপর আমি এই ব্যাপারটা নিয়ে দেখতে হবে। কি যে করি সেটাই তো বুঝতে পারছি না।" এরপরে ফুলকি আর রোহিত ভিতরে চলে যায় আর মনোনয়নপত্রটা জমা দিয়ে দেয়। তারপরে ফুলকি বলতে লাগলো, "এবার তো বাবাকে খবরটা দিতে হয়। মন্ত্রীমশাইকে ছেড়ে দিতে।" ফুলকি তখন তার বাবাকে খবরটা জানিয়ে দিলে ফুলকির বাবা মন্ত্রীমশাইকে তার গাড়ি করে রাস্তার মাঝখানে নিয়ে আসে। আর এনে সেখানে বলতে লাগলো, "এবার তো আপনাকে নামতে হবে।" তখনই মন্ত্রী বলতে লাগলো, "তোমাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। তোমরা আমার সাথে যে অন্যায়টা করেছো তার ও কিন্তু আমি না, তার জন্য আমি কঠোর শাস্তির ব্যবস্থা করব।" তখন বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন।" এই বলে ফুলকির বাবা মাছ রাস্তায় নামিয়ে দিলে তখনই কোথায় যাবে? মন্ত্রী মশাইয়ের কাছে একটা টাকাও নেই। মন্ত্রী মশাই তখন একটা অটোরিকশায় উঠে পড়ে। আর অটোর বলতে লাগলো, আমি কিছু দূর গিয়ে বলতে লাগলো, "আমি আর যেতে পারবো না, আমার ভাড়াটা দিয়ে দেন।" অন্যদিকে সেখানে বিভিন্ন ব্লগাররা ব্লগ করতে থাকে। আর মন্ত্রী মশাইয়ের মতো দেখতে হুবহু লোকটাকে দেখে সবাই সেখানে ছুটে আসে আর বলতে লাগলো, "আপনাকে তো দেখতে পুরোটা মন্ত্রী মশাইয়ের মতো লাগছে।" মন্ত্রী তখন বলতে লাগলো, "আমি?" এই কথাটা বলতে তখন ওরা বলে উঠে, "আপনি আবার নিজেকে মন্ত্রী বলে দাবি করবেন না।" মন্ত্রী তখন বলতে লাগলো, "না, না, না, কিছু বলা যাবে না। কিছু যদি এখন বলে ফেলি তাহলে মান আর সম্মান কিছুই থাকবে না। না, আমাকে চুপ থাকতে হবে।" অন্যদিকে দেখা যায় সেই ড্রাইভার টাকার জন্য ও অনেক হুলস্থুল কাণ্ডও দিয়ে ফেলে। আর সেখানে তখন মিডিয়ার লোকজনও এসে চারিদিক থেকে ঘিরে ফেলে। আর বলতে লাগলো, "আপনি কে? আপনি কে? স্যার বলুন আপনার পরিচয়টা দিন।" এদিকে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, "আপনি কে দেখতে নাকি মন্ত্রী মশাইয়ের মতো হুবহু। আপনি কে হতে পারেন?" আর তখন মন্ত্রীমশাই বলতে লাগলো, "আমি কেউ না, আমি কেউ না, আমি কিচ্ছু বলতে পারবো না।" আর তখন সেখানে দুর্জয় বাবু চলে আসে। আর দুর্জয় বাবু এসে মন্ত্রীকে নিয়ে চলে যায়। আর বলতে লাগলো, "মন্ত্রীমশাই এবার তো আপনি মুখটা খুলতে পারেন। আপনাকে কিভাবে কিডন্যাপ করা হয়েছে?" মন্ত্রী তখন বলতে লাগলো, "না, না, 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 এসব কিচ্ছু করা যাবে না। কারণ ফুলকির কাছে যথেষ্ট প্রমাণ আছে যে আমরাই ওর বাবাকে কিডন্যাপ করেছি। তারপর যদি ও সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল করে দেয় আমরা শেষ হয়ে যাব। অন্য কোনো পদ্ধতিতে ফুলকিকে শেষ করতে হবে।"